সকাল হয়ে গেছে, মাঠ ডাকতাছে। একটু চা খায় যাই। চা পরে হইব, আগে মাঠে যাই। ধান লাগাইতে হইব আজকে। দাদু, আমিও যামু। তুই যাবি? মাঠে কাদা আছে মা। কাদা হইলে কি, তুমি যাও, আমিও যামু। প্রতিদিন এভাবেই শুরু হতো তাদের দিন। ভোর হতে না হতেই মাঠে ধান লাগানো, আগাছা তোলা, মাটি কোপানো। এইবার ধান ভালো হবে তো? আল্লাহর রহমত খাটলে হইব বাবা। আমরা কাজ করি, বাকিটা উপরওয়ালার হাতে। আমার বন্ধু রহিম কয়, শহরে গেলে বেশি টাকা পাওয়া যায়। শহরে টাকা আছে, কিন্তু মাটির গন্ধ নাই। এই মাঠ আমার বাপের ছিল, তার বাপের ছিল। এই মাটিতে আমাগো ঘাম মিশা আছে। দাদু, মাটি গরম। হ্যাঁ মা, মাটি গরম, কারণ এই মাটি জীবন্ত। দাদু, ভাত খাও, মা রান্না করে দিছে। কি রান্না করছে? আলু ভর্তা আর ডাল, আর একটু শাক। আবারও আলু ভর্তা? কালু, আলু ভর্তা আছে মানে পেটে খাবার আছে। অনেকের সেটাও নাই, শকর করো। দাদু, আকাশ কালো হইয়া যাইতাছে। ঝড় আসতেছে মনে হয়। হ্যাঁ, তাড়াতাড়ি গোছাও সব, চলো বাড়িতে। কিন্তু ঝড় যেন অপেক্ষা করছিল না। আকাশ আরও কালো হয়ে এলো, বাতাস ঘুরতে লাগলো, আর তারপর দাদু, চাল উড়ে যাইতাছে। ভয় নাই মা, ভয় নাই, আল্লাহ আছেন। দাদু, কাঁদছো কেন? না মা, কাঁদি না, শুধু একটু একটু কষ্ট লাগতাছে। রমেশ ভাই, কি অবস্থা? ঘরের কি হয়েছে? চাল উড়ে গেছে করিম ভাই, মাঠের ধানও অনেকটা নষ্ট। চিন্তা কইর না, গ্রামের সবাই আছে। পারুল মা, এই নাও, একটু মুড়ি খাও। তুমি আইসো কেন এত কষ্ট কইরা? তোমার দাদু একবার আমার বাড়িতে ছাদ তুলতে সাহায্য করছিল, আজকে আমার পালা। এত মানুষ আমার জন্য? তুমি সারা জীবন সবার জন্যে ছিলে, আজকে সবাই তোমার জন্যে। সেদিন রমেশ দাদু বুঝলেন, ঝড়ে ফসল নষ্ট হয়, ঘর ভাঙে, কিন্তু মানুষের ভালোবাসা নষ্ট হয় না। সেটাই আসল সম্পদ। দাদু, আবার ধান লাগাবো। হ্যাঁ মা, আবার লাগাবো। কাল ভোরে উঠেই মাঠে যামু। আমিও যামু। তুই ছাড়া কি যাওয়া যায়? অভাবের সংসারে সুখ থাকে যদি পরিবার থাকে, কষ্টের দিনেও আলো থাকে যদি মানুষ থাকে। রমেশ দাদুর ছিল দুটোই। কার্তিক মাসের শেষ দিক, আকাশে মেঘ জমছে থেকে থেকে, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি নামছে। গ্রামের নাম রসুলপুর। এই গ্রামেরই মাতব্বর গোস্সার মানুষ ছিলেন হাশেম মোল্লা। বয়স হয়েছে, শরীরে আগের মতো জোর নাই, কিন্তু মাথায় বুদ্ধি এখনও কমেনি একরত্তিও। হাশেম মোল্লার 3 ছেলে, 3 ছেলের 3 বউ। বড় বউ রহিমা, মেজ বউ জোহরা আর ছোট বউ আমেনা। রহিমা আর জোহরা দুইজনেই কথায় পাকা, চালাক চতুর, আর মনে মনে হিংসুটে। সংসারে কে কতটুকু পেল, কে কি পড়ল, কার গয়না বেশি চকচকে, এসব নিয়েই তাদের দিন কাটে। ছোট বউ আমেনা এসবের ধারে কাছেও নাই। ও থাকে নিজের মতো, চুপচাপ কাজ করে, মুখে বেশি কথা নাই, মনটাও সাদামাটা। একদিন সকালবেলা হাশেম মোল্লা উঠানে বসে হুঁকা টানছিলেন। তখনই মনে মনে একটা বুদ্ধি খেলে গেল মাথায়। ও বৌমারা,
তিনজন এদিকে আসো তো। 3 বউ এসে দাঁড়ালো উঠানে। হাশেম মোল্লা পকেট থেকে বের করলেন 3টে 10 টাকার নোট। এই টাকা দিয়ে বাজার থেকে যে যার মতো তরকারি কিনে আনবা। শর্ত একটাই, কেউ কারো তরকারি দেখবা না, কি কিনতেছো কেউ কাউরে কবা না। দুপুরে রান্না হবে, আমি নিজে খেয়ে দেখব কার হাতের রান্না সবচেয়ে ভালো। যে জিতবে তারে আমি নিজের গলার হাসুলি দিয়ে দিব। এই কথা শুনেই রহিমা আর জোহরার চোখ চকচক করে উঠল। হাশেম মোল্লার গলার সোনার হাসুলিটা এই গ্রামে বিখ্যাত, ভারী আর দামি। বাজারের পথে রহিমা আর জোহরা একসাথেই হাঁটা দিল, কিন্তু মনে মনে দুইজনেই দুইজনের ওপর নজর রাখছে। জোহরা মনে মনে ভাবল, রহিমা আপা নিশ্চয়ই ভালো কিছু কিনব, আমারে যেন টেক্কা দিতে না পারে, আমি বরং সবচেয়ে দামি জিনিসটাই কিনি। বাজারে গিয়ে জোহরা সোজা গেল মাছের আড়তে। বড় একটা রুই মাছের মাথা কিনল চড়া দামে। ভাবল, মাছের মাথা দিয়ে যদি একটা ঘণ্ট রাঁধা যায়, শ্বশুর খুশি হয়ে যাবেই। রহিমা আবার অন্য পথে হাঁটল। সে গেল মাংসের দোকানে, 1 টুকরা খাসির মাংস কিনল, দামও গুনল বেশি। মনে মনে ভাবল, মাছের চেয়ে মাংস তো বড় জিনিস, শ্বশুর মাংসই বেশি পছন্দ করে। দুইজনেই বাজার সেরে ফিরল ভাব নিয়ে। মনে মনে ভাবছে, আমিই জিতব। ছোট বউ আমেনা, ওর হাতে 10 টাকা, মনে কোনো লোভ নাই, কোনো প্রতিযোগিতার চিন্তাও নাই। ও শুধু ভাবল, শ্বশুর যা বলছেন তাই করি, যা রান্না হয় ভালোবেসে রাঁধি। বাজারে গিয়ে ও দেখল সবজির দোকানে টাটকা লাউ উঠছে। আমেনা ভাবল, লাউ চিংড়ি রাঁধলে তো সবাই মজা করে খাবে। ও কিনল একটা লাউ, 1 মুঠো চিংড়ি, 2টো কাঁচা মরিচ আর কিছু ধনেপাতা। বাকি টাকা দিয়ে 1 শিশি সরিষার তেল কিনল, কারণ ঘরে তেল কমিয়ে এসেছিল। মনে মনে ভাবছে, বেশি মশলা দিলে স্বাদ বেশি হবে। রান্না শেষে ঝোলটা হয়ে গেল অতিরিক্ত মশলাদার, ঝাঁজে চোখ চলে যাবার মতো। রহিমা আবার মাংস রাঁধতে গিয়ে তাড়াহুড়ো করল, শ্বশুরকে তাক লাগানোর তাগিদে, কিন্তু তাড়াহুড়োই মাংস ঠিকমতো সেদ্ধ হলো না, ভেতরটা রয়ে গেল আতকাচা। দুপুরের খাবার সময় 3 বউ একে একে তাদের রান্না নিয়ে এলো। প্রত্যেকেই নিজের তরকারিটা এমনভাবে সাজিয়ে আনলো যেন সবচেয়ে ভালো দেখায়। প্রথমে জোহরা এগিয়ে দিল মাছের মাথার ঘণ্ট। হাশেম মোল্লা 1 লোকমা মুখে দিতেই ঝাঁজে চোখে পানি চলে এলো। কাশতে কাশতে বললেন, ও মা, এ তো তরকারি না, যেন আগুনের হলকা। জোহরার মুখটা শুকিয়ে গেল। তারপর রহিমা এগিয়ে দিল মাংসের তরকারি। হাশেম মোল্লা একটা টুকরা মুখে দিয়ে চিবাতে গিয়ে দেখলেন ভেতরটা এখনো কাঁচা, চিবানোই যাচ্ছে না ঠিকমতো। মুখ কুচকে বললেন, এ কি রহিমা, মাংস তো এখনো সেদ্ধই হয় নাই। রহিমাও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শেষে আমেনা এগিয়ে দিল তার লাউ চিংড়ি। হাশেম মোল্লা প্রথমে একটু সন্দেহ নিয়েই মুখে দিলেন, এত সাধারণ একটা তরকারি, এর মধ্যে আর কি থাকবে। কিন্তু মুখে দিতেই তার চোখ বড় হয়ে গেল। লাউটা এমন নরম হয়ে গলে গেছে মুখে, চিংড়ির স্বাদ পুরো তরকারিতে মিশে গেছে, না বেশি ঝাল না বেশি মিষ্টি, ঠিক যেন মায়ের হাতের রান্নার মতো। তিনি আরেক লোকমা নিলেন, তারপর আরেকটা। শেষে বললেন, শোনো বৌমারা, আমি এই পরীক্ষা এমনি এমনি করি নাই। আমি দেখতে চাইছিলাম কার মনটা কেমন। যে বেশি দামি জিনিস কিনছে সে ভাবছে দাম দিয়েই স্বাদ হয়, কিন্তু রান্নার আসল কথা হইল ভালোবাসা আর যত্ন, দাম দিয়ে না। তোমরা 2 জন এত দামি জিনিস কিনলা, কিন্তু মন দিয়া রান্ধো নাই, খালি একজন আরেকজনরে টেক্কা দেওয়ার চিন্তায় আসিলা। আর আমেনা, ও সামান্য লাউ চিংড়ি কিনছে, কিন্তু মন দিয়া ভালোবাসা দিয়া রাখছে, এই জন্যেই ওর রান্নাই সবচেয়ে ভালো হয়েছে। তারপর তিনি নিজের গলার সোনার হাসুলিটা খুলে আমেনার হাতে দিলেন। রহিমা আর জোহরা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝল, হিংসা আর লোভ দিয়ে বড় কিছু জেতা যায় না, বরং সাদাসিধা মন আর যত্নই আসল জয় এনে দেয়। জোবেদা, ও জোবেদা, বেলা তো বাড়ি গেল, বীজগুলান কই রাখছো? এই তো হান্তাসি গো, খাড়াও, মাটির হাড়িতে তুলে রাখছিলাম, ইঁদুরে যাতে না খায়। হাসেম, এই বছর পাটের বীজ কিনতে টেকা পাইলি কই থেকে? গত বছর তো ধারই শোধ হয় না এখনো। মা, রফিক ভাইয়ের কাছে ধার নিছি কিছু, আর মহাজনের কাছেও নাম লেখাইছি। এইবার ফলন ভালা হইলে সব শোধ কইরা দিমু। সত্য কইরা দিবি কইলি প্রত্যেক বছর? মহাজনের ধার শোধ করতে করতেই তো জীবন শেষ হইয়া গেল আমার। দাদি, তুমি সকাল সকাল আব্বার মন খারাপ কইরো না তো। আব্বা, আমি আজকে তোমার লগে মাঠে যামু। তুই যাবি কেন? তোর তো স্কুল আছে না। আজকে ছুটি আব্বা, আর এত বড় জমিতে হইব না, আমিও হাত লাগামু। আমিও যামু। আব্বা, আমারে একটা কোদাল দিবা? আরে বাবা,
তুই তো এখনো কোদাল ধরতেই শিখিস নাই ভালা কইরা। আচ্ছা চল, আজকে থেকে শুরু করি। 5 জন মানুষ, একটা স্বপ্ন। এই বছর পাটের ফলনে ঘুরবে তাদের ভাগ্যের চাকা। হাশেম ভাই, শুরু করে দিলা দেখি। আমিও তো আজকেই শুরু করবো ভাবতেছিলাম। আরে রফিক ভাই, আসো আসো। তোমার বীজের ধার শোধ করতে পারি নাই এখনো, মনে আছে তো আমার? আরে বাদ দাও তো ভাই এসব কথা। প্রতিবেশী মিল্লা না থাকলে চলে নাকি? তোমার বিপদে আমি না থাকলে কে থাকব? রফিক ভাই, একটু বইসা যান, পান্তা খায় যান। না গো ভাবি, নিজের জমিতে কাজ আছে। তয় শুনো, বীজ ছড়ানোর সময় একটু ঘন কইরো না, ফাঁক ফাঁক কইরা ছড়াইও, নাইলে গাছ পাতলা হইব। চাচা, বীজ থেকে পাট গাছ হইতে কয়দিন লাগে? ধৈর্য ধর বাপজান, 3-4 মাস তো লাগবই। তুই এখনই এত তাড়াহুড়া করলে চলবো? মা, এইবার যদি ফলন ভালা হয় তাহলে কি আমার নতুন বই কিনা দিবা? দিমু মা দিমু, আগে ফসল উঠুক তো। হাসেম, বেলা অনেক হইছে, এইবার বিরতি দে সবাইরে, রোদ চড়া হইতাছে। হ মা, আর একটু বাকি আছে, এইটুক শেষ কইরাই আসতাছি। মাটির সাথে মিশে গেল তাদের স্বপ্নের বীজ। এখন শুধু অপেক্ষা। মা মা, দেখো দেখো, চারা গজাইছে। এই দেখো কতগুলা। হরে মা, আলহামদুলিল্লাহ, দেখতে কি সুন্দর লাগতাছে। আব্বা, এইগুলা কি এখনই কাটা গায়? আরে পাগল, এখনো 3-4 মাস লাগবো। এখন খালি আগাছা বাইছা দিতে হইব, নাইলে চারা বাঁচব না। আমার সময় দেখছি পাট গাছ এত যত্ন লাগতো না, এখন তো দেহি সারা দিন খালি বাইসা দেওন লাগে। মা, এখন তো পোকার উপদ্রব বাড়ছে, আগাছা না বাইছা দিলে পোকায় ধইরা ফালাইব। আব্বা, স্কুলে আমাগো ম্যাডাম কইছিল পাট নাকি বাংলাদেশের সোনালি আঁশ। এটা কেন কয়? হ মা, একসময় এই পাট বেচাই তো এদেশের কত মানুষের সংসার চলত, বিদেশেও রপ্তানি হইত। এই জন্যই তো এরে সোনার লগে তুলনা করে। তাইলে আমরাও তো সোনা ফলাইতাছি, তাই না আব্বা? হ বাবা, সোনাই ফলাইতাছি, খালি একটু ধৈর্য ধরতে হইব। মাটি ফুঁড়ে উঠে আসা প্রতিটা চারা যেন তাদের অভাবের সংসারে এক একটা আশার আলো। হাশেম, এই বৃষ্টিটা তো আল্লাহর রহমত। এইবার গাছ তরতর কইরা বাড়বো দেখো। হ জবেদা, এই বৃষ্টি না হইলে তো এত দূর আসতেই পারতাম না। হাশেম ভাই, তোমার গাছ তো দেখি আমার চাইতেও লম্বা হইতেছে। সার কি দিছ? সার দিমু কই থেকে রফিক ভাই, টাকাই তো নাই, এটা তো আল্লাহর দান। আব্বা দেখো, গাছ তো আমার চাইতেও লম্বা হইয়া গেছে। আর একটু পরে দেখবি আব্বার চাইতেও লম্বা হয়ে যাবে। এই মাঠ দেখলে আমার স্বামীর কথা মনে পড়ে। উনিও এমনেই পাট চাষ করতেন। বলতেন, পাট গাছ যত কষ্ট সহ্য কইরা বাড়ে, মানুষও তেমনি কষ্ট সইয়াই বড় হয়। মা, আপনার কথা শুনলে মনে সাহস পাই। মাস গড়িয়ে যায়, রোদ, বৃষ্টি, ঘাম সব মিলিয়ে বেড়ে ওঠে সবুজ পাটের শাড়ি। এখন সেগুলো মানুষ সমান উঁচু। আইজগা থেকে কাটা শুরু করি সবাই। রফিক ভাই কালকে কইছিল গাছ এখন কাটনের উপযুক্ত সময়। হ হাশেম ভাই, ফুল ফুইটা যাওয়ার আগেই কাইটা ফেলা লাগে, নাইলে আশ শক্ত হয়ে যায়। আব্বা, আমি কাটতে গিয়া যদি হাত কাইটা ফালাই? নিজ দিয়া ধইরা একটানে কাটবি, ভয় পাইস না, আমি পাশেই আছি। আব্বা, এগুলা কাটার পরে কি করতে হইব? এইগুলা আটি বাইন্ধা কয়েকদিন রইদ্দে শুকাইতে হইব, তারপর নিয়া যামু জাগ দিতে। হাশেম, এইবার তো ফলন অনেক ভালো হইছে দেখতাছি। আল্লাহ মুখ তুইলা চাইছে মনে হয়। গণনা কইরা দেখলাম গত বছরের চাইতে প্রায় দ্বিগুণ আঠি হইছে। আল্লাহ যেন শেষ পর্যন্ত ভালা দাম পাওয়াইন। এইখানে ভালা কইরা সাজাইতে হইব, নাইলে পচন সমান হইব না। হাশেম ভাই, বাঁশ দিয়া উপরে ভালা কইরা চাপা দিয়া রাখো, নাইলে আটি ভাইসা উঠব। আব্বা, পানি তো অনেক গভীর মনে হইতাছে, আমি কি নামুম? না বাবা, আমরা সাজাই,
তুই ছোট মানুষ, গভীর পানিতে নামা লাগব না। আব্বা এইখানে কয়দিন রাখতে হইব? প্রায় 15-20 দিন লাগব। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইখানেই পাটের আঁশ পাটকাঠি থেকে আলগা হয়। হাসেম, এই সময় যদি পানি কইমা যায় তাইলে তো সমস্যা হইব। সেইটাই ভাবতাছি। রফিক ভাই, তোমার পুকুরের পানি তো গভীর, একটু নজর রাখো ভাই আমার আটির দিকে। চিন্তা করো না ভাই, রোজ সকালে আইসা দেখা যামু। এই জাগ দেওনের কাজটাই সবচেয়ে কষ্টের। পচা পানির গন্ধে নিঃশ্বাস নেওয়াই দায়, কিন্তু এই কষ্ট ছাড়া তো সোনার আঁশ বাইর হয় না। পানির নিচে নীরবে চলতে থাকে রূপান্তরের প্রক্রিয়া। পাটকাঠি পচে, আঁশ আলগা হয়, যেন কষ্ট থেকেই জন্ম নেয় মূল্যবান কিছু। মা, পাট বেচলে আমরা কি কে কিনমু? তোর জন্য নতুন জামা কিনব, সালমার জন্য বই কিনব, আর দাদির জন্য একটা লেপ কিনব। শীতে খুব কষ্ট পায় দাদি। আমার জন্য আবার আলাদা করে কিছু কিনতে হইব না। তোরা ভালা থাকলেই আমি ভালা। দিন গোনার এই সময়টায় পরিবারের মনে একই সাথে বাজে আশা আর অশঙ্কার সুর। কাদা পানির মধ্যে থেকে বেরিয়ে আসে ঝলমলে সোনালি আঁশ, যেন সব কষ্টের প্রতিদান। দেখো দেখো, কেমন সুন্দর আলগা হইয়া গেছে। রফিক ভাইয়ের পরামর্শ কামে লাগছে। আব্বা এইভাবে টানলেই হইব? মা, ধীরে ধীরে টানবি, নাইলে আঁশ ছিঁড়া যাইব। দেখ আমি কেমনে করি। হাসেম, এই আঁশগুলা কত সুন্দর সোনালি রং ধরছে দেখছ? এই জন্যই তো এটা সোনালি আঁশ কয়। ঠিক সোনার রঙের মতোই। আমার শাশুড়িও কইতেন, এই আঁশ আমাগো গরিবের সোনা। দিন গোনার এই সময়টায় পরিবারের মনে একই সাথে বাজে আশা আর অশঙ্কার সুর। কাদা পানির মধ্যে থেকে বেরিয়ে আসে ঝলমলে সোনালি আঁশ, যেন সব কষ্টের প্রতিদান। মা, এগুলা কতদিন শুকাইতে হইব? 3-4 দিন লাগব, ভালা কইরা রোদ পাইলে। বৃষ্টি হইলে সমস্যা হইব। আব্বা, আজকে আকাশ তো পরিষ্কার আছে, বৃষ্টি হইব না মনে হয়। আপাতত ভালাই লাগতাছে, তবু রাইতে একবার দেখা লইতে হইব। মেঘ জমলে তাড়াতাড়ি তুইলা ফেলতে হইব। কি নরম আর সকসকা হইছে দেখ। এইবার সত্যি আল্লাহ মুখ তুইলা চাইছি আমাগর দিকে। মা, আপনার দোয়াতেই তো এত ভালা ফলন হইছে। রোদে শুকনো প্রতিটা আঁশের গোছায় জমে আছে 5 মাসের অক্লান্ত পরিশ্রম। এতদিনের পরিশ্রম আজ পৌঁছে গেছে সিদ্ধান্তের মুহূর্তে। আব্বা, হাটে গিয়া কত টাকা পামু আমরা? দেখি বাবা, আল্লাহ যা রাখছেন কপালে। হাসেম, এই আঁশ তো মাঝারি মানের, বেশি হইলে 700 টাকা মন দিতে পারি। মহাজন সাহেব, এই আঁশ মাঝারি না, দেখা কন। হাতে ছুঁয়া দেখেন কত সোনালি আর নরম। বাজার দর তো 1000 টাকার উপরে। বাজার দর দিয়া কি হইব? আমি যা দাম কই সেইটাই দর। ভাই, এই আঁশ তো চমৎকার। আমি 950 টাকা মন দিতে রাজি আছি। সত্যি কইতাছেন? হ্যাঁ, আমার কারখানার জন্য ভালা মানের আঁশ দরকার। আপনার এটা একদম উপযুক্ত। ঠিক আছে ভাই, আপনার লগেই বেচমু। আব্বা, এত টাকা! আমরা কি এখন বড়লোক হইয়া গেলাম? বড়লোক না বাবা, তয় এইবার 2 বেলা পেট ভইরা খাইতে পারমু, তোরা স্কুলে যাইতে পারবি, এইটাই আমার কাছে অনেক বড়। হাসেম, কেমন হইল হাটে? ভালা দাম পাইছি জোবেদা। নতুন মহাজন 950 টাকা মন দিছে। তাহলে আমার বই কিনা দিবা আব্বা? দিমুমা, সবার আগে তোর বই কিনমু। আলহামদুলিল্লাহ, আমার নাতি নাতনিরা এইবার ভালা থাকবো। হাসেম ভাই, এইবার তো তোমার ধারও শোধ হয়ে যাইব। রফিক ভাই, তুমি পাশে না থাকলে এইবার ফসলই ফলাইতে পারতাম না। তোমার ধার আগে শোধ করমু। আরে ভাই, প্রতিবেশী মিল্লা কাজ করলে সবারই ভালো হয়, এইটাই তো গ্রামের নিয়ম। 5 জন মানুষের পরিশ্রম আর একজন প্রতিবেশীর সহযোগিতায় সার্থক হইল একটা সংসারের স্বপ্ন। হাসেম, আগামী বছরও কি পাটি চাষ করবা? জোবেদা, পাটি আমাগো সোনা। এই মাটি, এই পানি, এইখানেই তো আমাগো ভাগ্য লুকাইয়া আছে। মাটির সাথে লড়াই কইরা, পানির নিচে ধৈর্য ধইরা, রোদে ঘাম ঝরাইয়া একটা পরিবার খুঁজে পায় তাদের সোনালী স্বপ্নের ঠিকানা। এই বাংলার মাটিতে আজও পাট শুধু একটা ফসল না, এইটা হাজারো হাসেম শেখের বেঁচে থাকার লড়াই আর ভালোবাসার গল্প।